আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। সশস্ত্র কার্যক্রম চালানোর বান্দরবানে কেএনএফ এর সাথে শান্তি প্রতিষ্ঠা কমিটির আলোচনা স্থগিত। ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণের নিন্দা। বান্দরবানে ব্যাংকে হামলায় অন্য দেশের মদদ থাকতে পারে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ। জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রেখে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রধানমন্ত্রীর নির্দেশ। নবনির্বাচিত মেয়র, কাউন্সিলরের চেয়ারম্যানদের শপথ। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে তাপপ্রবাহ শনিবার পর্যন্ত থাকার পূর্বাভাস। ৭২ ঘন্টার জরুরি তাপপ্রবাহ সতর্কতা জারি। ভার্সেটাইল ট্রাভেলস আনন্দ আলো ভ্রমণ সাহিত্য পুরস্কার প্রদান। প্রথমবারের আয়োজনে ভূষিত হলেন গীতালি হাসান। এবং প্রাচীন সভ্যতার দেশ মিশরের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র শার্ম আল শেখ। দীর্ঘ সমুদ্র তট আর চমৎকার আবহাওয়া মূল আকর্ষণ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, আর এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। চুক্তি ভঙ্গ করে সশস্ত্র কার্যক্রম চালিয়ে যাওয়ায় সব ধরনের আলাপ আলোচনা স্থগিত করেছে শান্তি প্রতিষ্ঠা কমিটি। বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুট ও সোনালী ব্যাংকে ম্যানেজারকে অপহরণের ঘটনায় এই কমিটি তীব্র নিন্দা জানিয়েছে। বান্দরবান থেকে হাসান ইসমাইলের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। গত বছর গহীন জঙ্গলে কেএনএফ এর আস্তানায় অভিযান চালিয়ে তাদের এবং জঙ্গি সংগঠন সারকিয়ার বেশ কিছু সদস্যকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়। ওই কমিটির সঙ্গে ৫ই মার্চ দ্বিতীয় দফা বৈঠক হয় বেথেলপাড়ায়। কিন্তু শান্তি আলোচনা চলার মাঝপথে কেএনএফ হঠাৎ সশস্ত্র কার্যক্রম চালানোয় শান্তি আলোচনার উদ্যোগও হুমকির মুখে পড়েছে। বান্দরবনের রুমা ও থানচিতে ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুট ও সোনালী ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনার মধ্য দিয়ে সব ধরনের আলোচনা স্থগিত করেছে শান্তি প্রতিষ্ঠা কমিটি। ম্যানেজারকে নিঃশর্তভাবে সুস্থ ও নিরাপদে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এখন যেভাবে সন্ত্রাসী কার্যকলাপ, সন্ত্রাসী বললেই তো কম হবে, যে জঙ্গি স্টাইলের যেভাবে কার্যকলাপ হয়েছে সেটা তো খুব নিন্দনীয়, কঠিন ব্যাপার। যেহেতু আমাদের বান্দরবানের ইতিহাসে এই ধরনের ব্যাংকে সরকারি কর্মকর্তাকে মারধর এবং এমনকি পবিত্র রমজান মাসে মুসল্লিদেরকে তারাবি নামাজের সময় সে তারা জিম্মি রেখে মোবাইলতে লুট করে তাদেরকে আঘাত করে এভাবে নিয়ে যেরকম, এটা হয়তো ভাষাহীন হয়ে পড়েছে। বান্দরবানে বসবাসকারী সকল সম্প্রদায়ের মাঝে যাতে করে শান্তি ফিরিয়ে আছে, এটার লক্ষ্যে আমরা কাজ করেছিলাম। বিশেষ করে আমি বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি হিসেবে এটাও লক্ষ্য করেছি যে প্রত্যক্ষভাবে বোমরা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত, আর পরোক্ষভাবে তদ্রুপ অন্যান্যরাও ক্ষতিগ্রস্ত হবে। সংবাদ সম্মেলনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক সহ ১৩ জন সদস্য যোগ দেন। সাদিয়া ওমর, চ্যানেল আই। বান্দরবানে সশস্ত্র গোষ্ঠীর হামলার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক থাকতে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন সীমান্তের ওপার থেকে এই গোষ্ঠীকে অস্ত্র ও ইন্ধন দেওয়ার আশঙ্কা রয়েছে। কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ যাতে বাইরে থেকে সহযোগিতা না পায়, নিরাপত্তা বাহিনীকে সেই বিষয়ে সজাগ থাকতে বলেছেন বিশ্লেষকরা। এই ঘটনায় গোয়েন্দাদের দুর্বলতাও দেখছেন তারা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। বান্দরবানে 2 দিনে 2 ব্যাংকের 3টি শাখায় ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় পাহাড় ঘিরে আবার নতুন শঙ্কা তৈরি হয়েছে।
সরকারের দাবি এর সঙ্গে জড়িত সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF। বছর দুয়েক ধরে কুকিচিনের সন্ত্রাসী তৎপরতা বান্দরবানকে অস্থির করে রেখেছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে শান্তি আলোচনার 1 মাসের মধ্যেই রুমা ও থানচি উপজেলায় হামলা চালালো KNF। সরকারের বিভিন্ন বাহিনী সক্রিয় থাকার পরও এই হামলা নিয়ে প্রশ্ন তুলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তার দায়িত্ব সামলে আসা এই সাবেক সেনা কর্মকর্তা বলছেন, সরকারি বাহিনীগুলোর আরও সতর্ক থাকার দরকার ছিল। শান্তি আলোচনার যে অগ্রগতি হয়েছিল, সেই অগ্রগতির সাথে ওইটাকেই সম্পূর্ণভাবে বিশ্বাস না করে তার সাথে আরো অনেক কাজ করার ছিল বলে আমি মনে করি। এরকম একটা ইনসিডেন্ট এত সময় ধরে চলা এইটা কোনোভাবেই কাম্য নয়। এইখানে এত এজেন্সি কাজ করছে, আস্তে আস্তে যেরকম নিরাপত্তাহীনতার বিভিন্ন সংকেত আমরা দেখতে পাচ্ছি, তার মানে আমাদের আরো সতর্ক হওয়ার দরকার ছিল। এই নিরাপত্তা বিশ্লেষকের মতে বান্দরবান সংলগ্ন মিয়ানমার ও ভারতে কুকিচিনদের জনভিত্তি এক আন্তর্জাতিক সম্পৃক্ততা তৈরি করেছে, যাদের সশস্ত্র সক্রিয়তা বাংলাদেশের জন্য হুমকি। মিয়ানমারে অথবা ভারতে কুকিচিনের অবস্থান, কুকিচিনের অস্ত্র নিয়ে যে সকল মহড়া অথবা বিভিন্ন কার্যক্রম আছে, তার প্রভাব বান্দরবনে পড়ার সম্ভাবনা আছে। ডিপ্লোম্যাটিক্যালি যেরকম কাজ করার প্রয়োজন আছে, একই রকম ভাবে সামরিক কাজ করার দরকার আছে, রাজনৈতিকভাবে কাজ করার দরকার আছে, সামাজিকভাবে কাজ করার দরকার আছে। তাদের বিরুদ্ধে সামরিক অভিযান যেমন অনেক জোরদার করতে হবে, গোয়েন্দা কার্যক্রমও অনেক জোরদার করার প্রয়োজন আছে। কি সাধারণ জনগণ আছে, তাদের থেকে যারা অস্ত্রধারী আছে তাদেরকে বিচ্ছিন্ন করতে হবে। দেশের ভিতরে যে সকল কুকিচিন সন্ত্রাসী আছে, তারা যেন কোনো অবস্থাতেই বিয়ন্ড দ্য বর্ডার কোনো সাপোর্ট, সামরিক হোক অথবা আর্থিক হোক বা কোনো অন্য কোনো সমর্থন হোক, এইটা যেন না পায় তার ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা শঙ্কায় পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা বান্দরবানের অর্থনীতিকে এমনিতে চাপে রেখেছে। নতুন করে উত্তেজনা বাড়ায় পাহাড়ের জীবনযাত্রায় আরও নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। লুৎফর মান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। মানুষের কাছে দেওয়া ওয়াদা পূরণে আস্থা ও বিশ্বাস ধরে রেখে সর্বাত্মকভাবে কাজ করতে জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর এবং 5 জেলা পরিষদের চেয়ারম্যান শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, একটি ভোটের অনেক দাম, তাই সাধারণ মানুষের সেবা করাই এই সরকারের মূল লক্ষ্য। নীলাদ্র শেখরের রিপোর্ট। ময়মনসিংহের সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন ইকরামুল হক টিটো। একই দিনে কুমিল্লা সিটির উপনির্বাচনে মেয়র হয়েছেন ডাক্তার তাহসিন বাহার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনির্বাচিত 2 মেয়রকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। এরপর শপথ পাঠ করেন কুড়িগ্রাম, ঠাকুরগাঁ, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নতুন নির্বাচিত 5 চেয়ারম্যান। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ধন্যবাদ। শপথ নেন ময়মনসিংহ থেকে নির্বাচিত কাউন্সিলররা। তাদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। পরিকল্পিত নগরায়নের পাশাপাশি নিজ নিজ এলাকায় উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে বেশ কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তাহলে আমি কি চাই? আমি কাজ চাই, প্রত্যেকটা এলাকা যেন উন্নত হয়। আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটা যেভাবে উন্নত হয়েছে, এটা যেন অব্যাহত থাকে এবং কাজের মান যেন ঠিক থাকে। ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট সেগুলি করব, পাশাপাশি আরেকটা কাজ আমাদের করতে হবে, জলাভূমিগুলি বন্ধ করা যাবে না। নদী, নালা, খাল, বিল, পুকুর এগুলি সংরক্ষণ করতে হবে। আরেকটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। এই কাজগুলি অন্তত আন্তরিকতার সাথে যদি আপনারা করেন, আপনার এলাকাগুলি উন্নত হবে, মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হবে। আরেকটা হচ্ছে দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, এর থেকে যেন সব দূরে থাকে। জনপ্রতিনিধিদের জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান সরকার প্রধান।
আমাদের প্রত্যেকটা গ্রামই শহর হিসেবে উন্নতি হবে। ইতিমধ্যে বিরাট পরিবর্তন হয়েছে, সেটা আপনারা নিজেরাই দেখতে পারেন। কাজে এই পরিবর্তনটাকে ধরে রেখেই আরও যত উন্নত হয়, জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে দেওয়া ওয়াদা আপনাদের রক্ষা করতে হবে এবং সেইভাবে আপনারা কাজ করবেন। আমাদের আর্থসামাজিক উন্নয়নের গতিধারাটা অব্যাহত রাখার জন্য সবাইকে আন্তরিকতার সাথে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করে মানুষের কল্যাণে কাজ করবার আহ্বান জানাচ্ছি। একটা ভোটের কিন্তু অনেক মূল্য, এটা মাথায় রাখবেন। কাজে এটা যেন কোনো মতে মানুষের আস্থা বিশ্বাসটা যেন আপনারা না হারান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এত কাজ করার পরও যারা দেশের উন্নয়ন দেখতে পান না তাদের জন্য তার করুণা হয়। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অভিশাপ তারেক রহমান। 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের কর্মসূচি সফল করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগীয় আওয়ামী লীগের মতবিনিময় সভায় তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা বুঝতে শুরু করেছেন তারেক নেতৃত্বে থাকলে তারা ভুল রাজনীতির মধ্যে থাকবেন। এর আগে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির আলোচনায় স্বাস্থ্য খাত নিয়ে নিজের অভিমত তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, করোনার সময় স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র দেখা গেছে। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, কার্যকারিতা নিয়ে অনেক প্রশ্ন আছে। প্যান্ডেমিকের সময় আমাদের দুর্বলতা দগদগে ছবিটা স্পষ্ট। মফস্বলে হাসপাতালে যে কি অবস্থা, কোনো কোনো হাসপাতালকে দেখলে মনে হয় এটা হাসপাতাল নয়, আস্তাবল। ঔষধ আছে, ডাক্তার নেই, ডাক্তার আছে, ঔষধ নেই, যন্ত্রপাতি। তারপরে আইসিইউ। এই জরুরি বিষয়টা আমাদের উপজেলা পর্যায় পর্যন্ত থাকা দরকার। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে। এ সময় বাতাসে জলীয় বাষ্প বেড়ে গরমে অস্বস্তি বাড়বে বলে জরুরি তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসের প্রথম দিন থেকে দেশের 4টি বিভাগের বিভিন্ন অঞ্চলের উপর তাপপ্রবাহ বইতে শুরু করে। তাপমাত্রা আরও বাড়ার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের জন্য গরমে অস্বস্তি বাড়ার আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে। চলতি মাসে 2 থেকে 4টি ধাপে সারা দেশে তাপপ্রবাহ বইবে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে 2টি তাপপ্রবাহ তীব্র থেকে অতি তীব্র হবে, তখন তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে। মৃদু তাপদাহ হলো আমরা বলে থাকি 36 থেকে 37.9 ডিগ্রি, অর্থাৎ 38 ডিগ্রির নিচে পর্যন্ত আমরা মৃদু তাপদাহ বলে থাকি। আর 38 থেকে 39.9 অর্থাৎ 40 ডিগ্রির নিচ পর্যন্ত আমরাকে যদি তাপমাত্রা থাকে তখন আমরা তাকে মাঝারি ধরনের তাপদাহ বলে থাকি। আর 40 থেকে 41.9 এটা হলো আমরা তীব্র তাপদাহ। আর 42-এর উপরে যদি তাপমাত্রা উঠে থাকে তখন ওইগুলিকে আমরা অতি তীব্র তাপদাহ বলে থাকি। বঙ্গবাজারের কথা উঠলেই চোখে ভেসে ওঠে ভয়ঙ্কর সেই আগুনের দৃশ্য। গত বছর ঈদের আগে আগুনে পুড়ে ছাই হয় রাজধানীর ঐতিহ্যবাহী বঙ্গবাজার মার্কেট। এতে নিঃস্ব হয়েছিলেন সেখানকার হাজারো কাপড় ব্যবসায়ী। এরপর গত 1 বছরেও ঘুরে দাঁড়াতে পারেননি তারা। সৈয়দ অদিতের রিপোর্ট। দিনটি 2023 সালের 4 এপ্রিল সকাল 6:10। এমন সময় ফায়ার সার্ভিস তথ্য পায় বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 2 মিনিটের ব্যবধানে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় 6 ঘন্টা পর ফায়ার সার্ভিসের 48টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বঙ্গবাজারের সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়েই বঙ্গবাজারের ব্যবসায়ীদের গত 2 ঈদ কেটেছে। আগুন লাগার পর সেখানকার চিরচেনা রূপ পাল্টে গেছে, নেই ক্রেতাদের ভিড়। তবে ব্যবসায়ীরা বাঁচার তাগিদে আর ঘুরে দাঁড়ানোর আশায় সেখানেই চৌকি বিছিয়ে সামিয়ানা টাঙ্গিয়ে যতটুকু সম্ভব বেচাকেনা করছেন। আমাদের বেচাকেনা অবস্থা একবারে খারাপ, পাইকারি বেচাকেনাও নাই। আর পাইকারি বেচাকেনা না থাকার কারণটা হচ্ছে যে আশপাশে আরও অনেক মার্কেট হয়ে গেছে। এরপরে মার্কেট হয়ে যাতে কাস্টমার ভেঙে গেছে, এখান থেকে কাস্টমার ছুটে ওই মার্কেটে চলে যায়। আগের তুলনা যে আসছিল 10 ভাগের 1 ভাগও নাই এখন টোটালি। কারণটা
হয়তো মানুষ ভাবতেছে ফুটপাত, এখানে গরম বেশি, রোদ্দু বেশি, ভালো মাল পাচ্ছে না। ঘুরে দেখা গেছে বঙ্গবাজার আর আগের মতো নেই। ব্যবসায়ীরা সেখানে অস্থায়ীভাবে ব্যবসা পরিচালনা করছেন। চৌকি বিছিয়ে আর শামিয়ানা টাঙ্গিয়ে ঘুরিয়ে চলছে তাদের ব্যবসা। বেশিরভাগ দোকানে নেই নিজস্ব সাইনবোর্ড। কেউ কেউ পরিচিত ক্রেতাদের সুবিধার্থে বাসের খুঁটিতে দোকানের নম্বর সহ সাটিয়েছেন ব্যানার। তবে ঈদের আমেজ বলতে কিছুই নেই বঙ্গবাজারে। মার্কেটে যে আমাদের একটা তহবিল পাওয়ার কথা, টাকা পাওয়ার কথা, এটা এখনো দেয় নাই। তবে মালিক সমিতি আমাদের দেওয়ার কথা বলছে, আশ্বাস দিচ্ছে। বলছে যে ঈদের পরে হয়তো ছাইরা দিতে হইব, এখন দেখি কি হয়। আমরা মেয়র সাহেবের কাছে আবেদন করছি আমাদেরকে কোরবান পর্যন্ত যেন দেয়। উনি যদি না দেয় তাহলে আর কিছু করার নেই, উনি কাজ ধরবে শুনলাম, দেখি কি হয় এখন। বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন তাদের সহায়তায় গঠন করা তহবিলের টাকা এখনো পাননি তারা। এবার ঈদের আগে টাকা বন্টনের জোর চেষ্টা চলছে উল্লেখ করে বঙ্গবাজার কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেছেন, এখন পর্যন্ত তহবিলে 6.25 কোটি টাকা জমা হয়েছে। ঈদের আগেই ব্যবসায়ীরা ক্ষতিপূরণ পাবেন। যারা ব্যবসাগত ব্যবসায়ীরা যারা ছিলেন, মালিকও আছে, ভাড়াটিও আছে, এই টাকাটাই ক্ষতিপূরণটা তারা পাবে। 361 মধ্যে এই টাকাটা বন্টন হবে। 21 কোটি টাকার উপরে এই টাকাটা এদের মধ্যে বন্টন হবে। বাইরের কোনো হিসাব কিতাব নেই, কোনো ফান্ডেও যাবে না। এটা যারা ক্ষতি মার্কেট পুরা গেছে তারা পাবে। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে পর্তুগালের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিবেরিও দি আলমিদা ও বাহরাইনের রাষ্ট্রদূত আব্দুল রহমান মোহাম্মদ আলকুদ। বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট রাষ্ট্রদূতদের গার্ড অফ অনার প্রদান করে। নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বিশ্বের সব দেশের সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে বাংলাদেশ। তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, সিরামিক, চামড়া ও চামড়াজাত পণ্য সহ বিভিন্ন খাতে বিদ্যমান সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি পারস্পরিক সম্ভাবনাকে কাজে লাগাতে রাষ্ট্রদূতদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সাক্ষাতের সময় পর্তুগাল ও বাহরাইনের রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। নতুন রাষ্ট্রদূতরা বাংলাদেশে দায়িত্ব পালনের সময় রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার দেশ মিশর। দেশটির দক্ষিণে শার্ম আল শেখ শহর পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয় এই শহরে। মিশরের শার্ম আল শেখ নিয়ে দেখুন শিহাব খালেদিনের ডেস্ক। মিশরের শার্ম আল শেখ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। ভ্রমণ সাহিত্যিকদের উৎসাহ দিতে প্রথমবারের মতো দেওয়া হলো ভার্সেটাইল ট্রাভেলস আনন্দ আলো ভ্রমণ সাহিত্য পুরস্কার। বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে ভ্রমণ লেখক গীতালি হাসানের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ভ্রমণ সাহিত্যিককে অনুপ্রেরণা দিতে এই ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার তাগিদ দেন আয়োজকরা। লায়লা নওশিনের রিপোর্ট। ভ্রমণ ও ভ্রমণ নিয়ে লেখালেখির পরিমাণ ও গুণগত মান বাড়াতে ও ভ্রমণ সাহিত্যিকদের অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে দেয়া হলো ভার্সেটাইল ট্রাভেলস আনন্দ আলো ভ্রমণ সাহিত্য পুরস্কার। শুধু ভ্রমণ সাহিত্য নিয়ে দেশে প্রথমবারের মতো এমন পুরস্কারের আয়োজন। আমার নিজেরও প্রথম লেখা ছাপা হয়েছিল 1965 সালে, সেটা ছিল ঢাকা থেকে লাহোরে ভ্রমণে। সেটা আমার নিজেরও একটা আমার ভ্রমণ নিয়ে আমার মাও লিখেছে, সবকিছু মিলিয়ে একটা আগ্রহ ছিল, উৎসাহ ছিল। এই সময় ভার্সেটাইল ট্রাভেলস বাংলাদেশের খুবই নামকরা একটি ট্রাভেল এজেন্সি, তাদের সঙ্গে আমার দেখা হয়। তার স্বত্বাধিকারী ফরহাদ হোসেন স্বপন সাহেব, তাকে বললাম যে এরকম আমরা পুরস্কার দিতে চাই। তিনি খুব খুশি মনে বললেন যে যদি এরকম একটা পুরস্কার দেন তাহলে আমি 2টো টিকিট দিয়ে দেবো, যেখানে যেতে চাই। বাংলা সাহিত্যে ভ্রমণ গদ্যের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন অতিথিরা। সারা পৃথিবীর সমস্ত সাহিত্য আসলে এই ভ্রমণ। একটা ভ্রমণ হচ্ছে স্মৃতি ভ্রমণ, আর একটা ভ্রমণ হচ্ছে স্মৃতি সময় ভ্রমণ, আর একটা ভ্রমণ হচ্ছে আত্মভ্রমণ। আমরা এই যে ভ্রমণের কথা বলছি এটা হলো শারীরিক বা ফিজিক্যাল ভ্রমণ। ফিজিক্যাল ভ্রমণের চেয়েও আমার মনে হয় এই মনোভ্রমণটা অনেক বেশি জরুরি। অভিযাত্রীদেরকে নিয়ে যদি আনন্দ আলো কোনো সময় বিশেষ সংখ্যা নিয়মিতভাবে আয়োজন করে এবং অভিযাত্রার বিবরণ লিপিবদ্ধ করতে সহায়তা করে, তাহলে আমি মনে করি ভ্রমণ সাহিত্যে একটা বড় এবং নতুন ক্ষেত্র নিয়ে এগিয়ে যেতে পারে। একক ভ্রমণের পুরস্কার কি করে হতে পারে? এটা সাগর ভাইয়ের অসম্ভব ক্রিয়েটিভ ব্রেনের একটা খেলা এবং রেজানুর ভাই সেটাকে বাস্তবায়িত করেছেন। যারা শুধু টাইম টেবিল পড়ে না, ভ্রমণ কাহিনী পড়ে যারা বুঝতে পারবেন যে কিভাবে আমরা সহজে ভ্রমণ করতে পারবো, তাহলে এই ভ্রমণের অভিজ্ঞতা আমরা
পাঠকের মধ্যে ছড়িয়ে দিতে পারবো, তারা নিজেরাও গ্রহণ করতে পারবে। ভ্রমণ আসলে মানুষকে উদার করে এবং ভ্রমণের মধ্য দিয়ে আমরা শুধু বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের যে পাঠ, এর বাইরে বিশ্ব পাঠশালা থেকে পাঠ নিতে পারি। যে আমরা ধন্য এবং গর্বিত এমন একটি প্রয়াসের সাথে সংযুক্ত হতে পেরে। ভবিষ্যতেও আমরা চাই এমন প্রয়াস আবার নেওয়া হোক এবং ভ্রমণ সাহিত্যকে উৎসাহ প্রদান করা হোক। সেক্ষেত্রে আমরা যদি আরো থাকতে পারি এর সাথে এবং আমরা আরো সাপোর্ট করতে পারি। কয়ে কাশ্মীর কতে ক্র্যাবি ভ্রমণ কাহিনীর জন্য এই পুরস্কারে ভূষিত হন সাহিত্যিক গীতালি হাসান। শুধু ভ্রমণ করেই ক্ষান্ত হইনি, ভ্রমণ করে এসে আমি ওই দেশের উপরে, ওই জায়গাটার উপরে এসে লেখার চেষ্টা করি প্রতিবারই, এবং সেই রকম ভ্রমণ করে এসে যখন লিখি, সেই ভ্রমণ রচনার উপর যখন একটা পুরস্কার পাই তখন ভীষণ আনন্দ লাগে। আমরা আনন্দ আলোতে প্রতি সংখ্যায় আমরা ভ্রমণের উপর একটি করে লেখা দিতে চাই। সেটা যদি যারা লেখালেখি করেন তারা যদি আমাদের সহায়তা করেন তাহলে অবশ্যই। ভ্রমণ সাহিত্যকে আরো সমৃদ্ধ করতে আগামীতে এ ধরনের আয়োজন চলমান থাকবে বলে জানান আয়োজকরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। দেশ ঠিকমতো চলছে না বলেই ব্যাংক ডাকাতির মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে বিএনপি। কারাগারে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেলের পরিবারের সদস্যদের সঙ্গে শান্তিনগরের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সেখানে তিনি বলেন, গত 15 বছরে বিরোধী দলের প্রায় অর্ধ কোটির নেতাকর্মীর বিরুদ্ধে 1 লাখের বেশি মামলা দেওয়া হয়েছে। ব্যাংক ডাকাতি নিয়েও সরকারের সমালোচনা করেন এই বিএনপি নেতা। যদি সঠিকভাবে চলতো তাহলে ব্যাংকে ডাকাতি কেন হবে? আজকে তো শুধু এদেশের রাজনৈতিক যে স্থিতাবস্থা সেটা সরকার ধ্বংস করেনি, আজকে তো দেশের গণতন্ত্রকে সরকার শুধু ধ্বংস করেনি, এদেশের অর্থনৈতিক ব্যবস্থাকেও সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। কাজে আজকে প্রতিটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে। কাজে এখানে ব্যাংক ডাকাতি হবে, এটা অবাক হবার কি আছে? এটা অবাক হবার কিছু নেই। ঈদযাত্রায় ঢাকা ছাড়তে টার্মিনালের ভেতর থেকে যাত্রী ওঠানামা সহ 22 নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, ঈদে প্রায় 1.25 কোটি লোক ঢাকা ছাড়বে। প্রবেশ ও বাহির পয়েন্টে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখাই মূল চ্যালেঞ্জ বলেছেন ডিএমপি ট্রাফিকের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান। ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি যেন রাস্তায় নামতে না পারে সে বিষয়ে কঠোর নজর রাখছে ডিএমপি। আমাদের প্রত্যেকটা ট্রাফিক ডিভিশনে সচেষ্ট আছে সম্ভাব্য যেসব গ্যারেজে এই কাজগুলো হতে পারে, যেসব গ্যারেজে রঙের কাজগুলো চলে, মেরামতের কাজ চলে, প্রস্তুতির কাজ চলে, আমরা সচেতন আছি। ক্রাইম ডিভিশনকে সাথে নিয়ে কাজ করছি এবং এর মধ্যে কিছু কিছু আমরা কাজ করেওছি। বাট ভবিষ্যতে এই যে কটা দিন আছে আমরা নিজেরা সচেষ্ট থেকে পারস্পরিক সমন্বয় সাধন করে সমন্বয়টা রেখে কাজ করার চেষ্টা করবো এবং যেন ফিটনেস ব্যান্ড গাড়িগুলো যেন বের হতে না পারে এবং যাত্রীদের যাত্রাকালে যেন নিরাপত্তাটা যেন সুনিশ্চিত থাকে। দক্ষিণ গাজার রাফা শহরে আবাসিক ভবনে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে 8 জন নিহত হয়েছেন। মধ্য গাজার দেইর আল বালা শহরে মারা গেছেন 4 ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরের জেনিনের কাবাতিয়া শহরে বুধবার রাতে বাড়ি বাড়ি অভিযান চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনি তরুণকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। উত্তর গাজায় 6 মাস ধরে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ত্রাণ সরবরাহে ইসরায়েলি বাহিনী বাধা দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা UNRWA। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। দ্বীপ উপজেলার সন্দ্বীপে প্রথমবার সূর্যমুখী আবাদ করে ভালো ফলন পেয়েছেন কৃষক। লাভজনক হওয়ায় আবাদে কৃষকের আগ্রহ বেড়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চট্টগ্রাম চিড়িয়াখানার পাশে আন্তর্জাতিক মানের বার্ডস পার্ক ও নাইট সাফারি পার্ক নির্মাণ হবে। চিড়িয়াখানার পাশে উদ্ধার করা জায়গায় এটি নির্মাণ করবে চট্টগ্রাম জেলা প্রশাসন। এর মধ্যে বিভিন্ন দেশ থেকে পাখি আনার প্রক্রিয়াও শুরু হয়েছে।
ঈদে দর্শনার্থীদের জন্য চট্টগ্রাম চিড়িয়াখানার আকর্ষণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এবারে খেলার খবর।